নমস্কার, আপনাদের সঙ্গে আমি সৈকত। রাত ৮টায় প্রাইম টাইমে আজকে লোকসভার লড়াইয়ে ৪ জেলার ৮টি কেন্দ্রে ভোটের পর্যালোচনা আমরা করব। দিনভর যে ছবি আমরা দেখেছি, বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন অভিযোগ, আজকে কমিশনে অভিযোগ জমা পড়েছে। কিন্তু আজকের আলোচনা শুরু করতে গেলে আমি প্রথমেই আজকে আমাদের যারা অতিথি রয়েছেন, আমি অতিথিদের সঙ্গে আগে পরিচয় করাবো, তারপর আমরা আজকে মূল আলোচনার বিষয়ে যাব। আমাদের সঙ্গে যারা অতিথি রয়েছেন, আজকের প্যানেলে যারা রয়েছেন, আমি পরিচয় পর্বে আসবো শুরুতেই। আমাদের সঙ্গে রয়েছেন মানব লাহা, সিপিএম নেতা; কোহিনুর মজুমদার, তৃণমূল কংগ্রেস মুখপাত্র; রুবি মুখার্জি, বিজেপি মুখপাত্র; চন্দন ঘোষ চৌধুরী, কংগ্রেস মুখপাত্র; এবং দেবাশিস ঘোষ, রাজনৈতিক বিশ্লেষক আমাদের এই অনুষ্ঠানে রয়েছেন। প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি এনকেটিভি বাংলার এই প্রাইম টাইম ডিবেট অনুষ্ঠানে। আমি আজকে সকাল ৯টা থেকে প্রায় ৪-৫ ঘন্টা আজকে এই লাইভ সম্প্রচারে ছিলাম। বাংলার ভোট চিত্র বাংলার মানুষের কাছে তুলে ধরেছি। কোথাও যেন বারবার গিয়ে মনে হচ্ছিল একটাই কথা, যে বাংলা ৩ দফায় যা পারল, চতুর্থ দফায় সেটা বাংলা কেন পারল না। ৩ দফায় কার্যত হিংসামুক্ত, অশান্তিমুক্ত একটা ভোট চিত্র আমরা দেখলাম। যেন কোথাও একটা এই মন তৈরি হচ্ছিল যে বাংলা বোধহয় তার রীতি রেওয়াজ, পুরনো চেনা রীতি রেওয়াজ ছেড়ে বেরোতে পারছে, হয়তো চেষ্টা করছে বাংলা। কিন্তু না, বাংলা পারল না। কেন? কেউ বলছেন কমিশন পারেনি, কেউ বলছেন তৃণমূল করেছে, কেউ বলছেন বিজেপি করেছে, কেউ বলছেন সিপিএম করেছে, কেউ বলছেন কংগ্রেস করেছে। কিন্তু বাংলার সেই পুরনো রেওয়াজে, সেই গাড়ি ভাঙচুর, সেই আক্রান্ত সংবাদ মাধ্যম, সেই রক্তাক্ত, সেই খুন, সেই গো ব্যাক স্লোগান, এই সব কিছু আজকের এই চতুর্থ দফার ভোটে আমরা দেখলাম। কিন্তু দিনভর যাকে কেন্দ্র করে খবর আবর্তিত হলো, বিশেষ করে বেলা ১২টা-১টার পর থেকে, দিলীপ ঘোষ, তিনি যখন তুল্লা গ্রামে গেলেন বর্ধমানে, তাকে কেন্দ্র করে যে ভয়ঙ্কর ছবি আমরা দেখেছিলাম ওই মুহূর্তে, আজকে ওই ছবিটা দিয়ে আমি অনুষ্ঠান শুরু করতে চাইব। কারণ ওই রকম একটা পরিস্থিতি, কতটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হলে এইরকম ঘটনা ঘটে। এবং শুধু তাই নয়, এনকেটিভি বাংলার কাজ ভেঙে দেওয়া হয়েছে, দিলীপ ঘোষের গাড়ি ভাঙচুর করা হয়েছে, সিআইএসএফ এর গাড়ি ভাঙচুর করা হয়েছে। এবং ওই সময় যখন আমি আমার প্রতিনিধির সঙ্গে লাইভে ছিলাম, সে প্রতি মুহূর্তে তার প্রাণ সংশয়ের কথা তিনি লাইভে জানাচ্ছিলেন, যে কোনো মুহূর্তে মুহুর্মুহু ইট এসে পড়ছে, যে কোনো মুহূর্তে প্রাণ সংশয় হতে পারে। এক ভয়ঙ্কর ছবি। চলুন তার একটা টুকরো অংশ আপনাদেরকে দেখাই আজকের এই অনুষ্ঠানের শুরুতে। দেখুন। পূর্ব বর্ধমানের তুল্লা বাজার এলাকায় দিলীপ ঘোষ বর্ধমান দুর্গাপুরের প্রার্থী আসবার পরই কার্যত উত্তেজনা। দিলীপ ঘোষকে দেখে এখানে কার্যত ধস্তাধস্তি পরিস্থিতি তৈরি হয় পুলিশের সঙ্গে। এই মুহূর্তের সেই ছবি এক্সক্লুসিভলি আমরা দেখতে পাচ্ছি, যেখানে কার্যত দিলীপ ঘোষের যারা নিরাপত্তা রক্ষীরা রয়েছেন, তারা কার্যত মারমুখী হয়ে জনতার উপরে এই মুহূর্তে ধাওয়া করছেন। আমরা দেখতে পাচ্ছি শিল্ড নিয়ে, লাঠি নিয়ে বেরিয়ে পড়েছেন দিলীপ ঘোষের নিরাপত্তা রক্ষীরা, এবং তার সঙ্গে বিশাল পুলিশ বাহিনীও কিন্তু এলাকায় রয়েছে। এই জায়গায় কিন্তু দিলীপ ঘোষ কোনোভাবেই আমরা দেখতে পাচ্ছি, একদিকে দিলীপ ঘোষ, তাকে ঘিরে রয়েছেন তার যারা সিকিউরিটি ফোর্সের জওয়ানরা, এবং অন্যদিকে দিলীপ ঘোষের অন্যান্য যারা নিরাপত্তা রক্ষী রয়েছেন, তারা লাঠি উঁচিয়ে গ্রামবাসীদের দিকে ধেয়ে যাচ্ছেন। আমি একটি ছবি দেখাতে চাইছি, পুলিশের হাতেও লাঠি রয়েছে, অন্যদিকে গ্রামবাসীরা তারা কিন্তু মারমুখী হয়ে রয়েছেন। স্বাভাবিকভাবেই সকাল থেকে বিভিন্ন জায়গায় কিন্তু অশান্তির আশঙ্কা হচ্ছিল। তার মধ্যেই একজন ব্যক্তি, তিনি রক্তাক্ত হয়েছেন, তিনি এই মুহূর্তে রক্তাক্ত হয়েছেন, একজন সাধারণ গ্রামবাসী। এই মুহূর্তের ছবি একেবারে এক্সক্লুসিভলি এনকেটিভি বাংলার পর্দায় আমরা দেখতে পাচ্ছি। একদিকে দিলীপ ঘোষ, তিনি যখন ঘটনাস্থলে আসেন, তাকে দেখে গো ব্যাক স্লোগান দেওয়া হয়, এবং কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। একদিকে দিলীপ ঘোষ রয়েছেন, অন্যদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গ্রামবাসীরা তারা উত্তাল, এবং সিকিউরিটি ফোর্সের যারা জওয়ান রয়েছেন, তারা লাঠি নিয়ে, শিল্ড নিয়ে কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছেন। আমি একটু দিলীপ দার সাথে কথা বলবো। দিলীপ দাকে নিরাপদ দূরত্বে সরিয়ে রাখা হচ্ছে। কোনোভাবেই কিন্তু দিলীপ ঘোষ
তাকে কিন্তু সেখান থেকে কার্যত রেস্কিউ করা হচ্ছে। তার যারা সিকিউরিটি ফোর্সের জওয়ানরা রয়েছেন তারা কিন্তু রেস্কিউ করছেন দিলীপ ঘোষকে। দিলীপ দা আপনাকে দেখে এরকম গো ব্যাক স্লোগান দেওয়া হলো, আপনি এলাকায় প্রবেশ এটা কি লোক আসতে দিচ্ছে না ওই পাড়া থেকে, আমার ক্যান্ডিডেটকে মেরে পাঠিয়ে দিচ্ছে, সব প্ল্যান করে করা হচ্ছে। আমরা সেই ছবি দেখতে পাচ্ছি, একেবারেই এক্সক্লুসিভ সেই ছবি, যেখানে দিলীপ ঘোষ তিনি যখন প্রবেশ করেন তাকে দেখা মাত্র এই তুল্লা বাজার পূর্ব বর্ধমান, সেখানে কিন্তু গ্রামবাসীরা দিলীপ ঘোষ বলছেন যে এরা শাসক দলের কর্মী, কোনোভাবেই দিলীপ ঘোষকে কিন্তু এগোতে দেওয়া হচ্ছে না। একদিকে তুল্লা বাজারে দিলীপ ঘোষ রয়েছেন, তার যারা এবার আপনাদেরকে দেখাবো এনকেটিভি বাংলার গাড়ি ভাঙচুর করা হয়েছে, দিলীপ ঘোষের গাড়ি ভাঙচুর করা হয়েছে। এনকেটিভি বাংলার গাড়ি একটা আধলা ইট দিয়ে পেছনের কাচ পুরো দুটুকরো করে দেওয়া হয়েছে। এত বড় একটা ছিদ্র তৈরি হয়েছে এনকেটিভি বাংলার গাড়িতে, এবং যে কোনো মুহূর্তে এনকেটিভি বাংলার যিনি ওই গাড়ির ড্রাইভার ছিলেন তার প্রাণ সংশয় হতে পারত। ভয়ঙ্কর সেই অভিজ্ঞতা ওই মুহূর্তে আমরা দর্শকদের কাছে তুলে ধরছিলাম। এবং এখানেই শেষ নয়, দিলীপ ঘোষের গাড়িতে আরও একবার ভাঙচুর করা হয়েছে, সেটা বর্ধমানে দ্বিতীয়বারের জন্য। এই যে দেখুন, এনকেটিভি বাংলার গাড়ি ভাঙচুর করা হয়েছে, একেবারে রীতিমতো পেছনের কাচ ইট দিয়ে একেবারে দেখতে পাচ্ছেন সেখানকার সেই মুহূর্তের ছবি। যাই হোক, আমি এবার আলোচনায় আসতে চাইব। আলোচনায় প্রথমে আমি কোহিনুর তোমার কাছে আসবো। কোহিনুর, আমি একদম এই প্রশ্নটা করব না যে তৃণমূল ভাঙচুর করেছে, তৃণমূল কেন এমনটা করলো, আমি বলবো না। আমি বলবো বাংলায় পরিবর্তন এনেছিলে তো তোমরা, বাংলায় পরিবর্তন এনেছিলে, বাংলার মানুষ চেয়েছিলেন যে বাংলার সেই পুরনো রেওয়াজটা পাল্টাবে, কিন্তু হয়নি। বিগত 12 বছর ধরে আমরা দেখতে পাচ্ছি বাংলার ভোট মানে অশান্তি, বাংলার ভোট মানে সেই পুরনো রেওয়াজ। তাহলে আজকে দাঁড়িয়েও যখন আমরা সাংবাদিকতা করছি, আমরা সেফ নই, একজন প্রার্থী সেফ নন, দিলীপ ঘোষের মতো একজন হেভিওয়েট প্রার্থী, তার নিরাপত্তা রক্ষীর মাথা ফেটে রক্ত পড়ছে। কি হলো তাহলে বাংলায়? 77-এ বাংলা যা ছিল, তারপর 34 বছরে বাংলা যা ছিল, আজ 12 বা 13 বছর পরও বাংলা একই জায়গায় রয়েছে। আচ্ছা, আমি প্রথমেই বলি, আজকে 13ই মে 2011 সালে এই দিনই আমরা নির্বাচন জিতেছিলাম এবং বাংলাকে স্বাধীন করেছিলাম বাংলার মানুষ। আজকে দেখতে দেখতে 13 বছর সম্পূর্ণ হলো। আমি প্রথমে একটা যদি ছবি দেখানো অনুমতি দেয়া হয়, আমার ধারণা এই ছবি হয়তো সৈকত তোমরাও পেয়েছো। এইটি হচ্ছে রায়ান 1-এর ছবি, যদি এই ছবিটি পাওয়া যায় ভালো করে এখানে একটু উঁচু করে দেখাও, একটু উঁচু করে দেখাও। ওখানকার গ্রামবাসী রায়ান 1, যেখানে দিলীপ ঘোষের সিকিউরিটি পার্সোনাল মেরে লাঠি দিয়ে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। এই তুল্লা গ্রাম পঞ্চায়েত হচ্ছে মন্তেশ্বর ব্লকের মন্তেশ্বর বিধানসভার শুশুনিয়া গ্রাম পঞ্চায়েতে ঘটনাটি ঘটে। দিলীপ ঘোষ যখন নামেন, সেখানে বিজেপি যথারীতি, ওই গ্রামে বিজেপির কেউ নেই, নেমে তিনি যখন মুভ করেন, গ্রামের ভেতর ঢোকেন, এরপর উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এত মানুষ দেখতে পাচ্ছেন যারা গ্রামেরই মানুষ, ওখান তো বাইরে থেকে কেউ নয়। তারপর সিকিউরিটি পার্সোনাল, দিলীপ ঘোষের সিকিউরিটি পার্সোনাল ওখানে লাঠিচার্জ করে, এবং লাঠিচার্জ করার পর ওখানকার গ্রামবাসী ক্ষিপ্ত হয় এবং তারপর গ্রামবাসীর পার্ট থেকে রিটালিয়েশন হয়, দিলীপ ঘোষ পালিয়ে যায়। এবং স্বাভাবিকভাবে দিলীপ ঘোষের পেছনে যে সাংবাদিক বা যে প্রশাসনে বা যারই গাড়ি ছিল, সে গাড়ির মধ্যে ঢিল পড়ে। তো আমার কথা হচ্ছে, যদি কোথাও ল অ্যান্ড অর্ডার ডিস্টার্বড হয়, তাহলে তো কিউআরটি টিম আছে, ইলেকশন কমিশন আছে, আপনারা সবাই কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করার পক্ষে বলেছিলেন, সেটাও আছে। কিন্তু দিলীপ ঘোষের ব্যক্তিগত যে সিকিউরিটি পার্সোনাল, তারা মানুষকে মারছেন কেন? আবার ঠিক ওই একই রাস্তায় কালনা রোডে রায়ান 1 গ্রাম পঞ্চায়েতেই দিলীপ ঘোষ ঢোকেন, এবং সেখানেও বিজেপির তো কোনো কর্মী টর্মী নেই, সেখানেও গ্রামের লোকের সঙ্গে একটা বচসা হয়, এবং তারপর এই কাণ্ড ঘটে। প্রায় 4 জনের বেশি মাথা ফাটে দিলীপ ঘোষের সিকিউরিটি পার্সোনালের লাঠিতে। আমার কথা হচ্ছে যে, এটা তো আমি আবার বলছি যে গতবার এভাবে হয়েছিল, গতবার একে মেরে দেবো, ওকে ধরে দেবো, এই কথা বলে মেদিনীপুরের নির্বাচনটা বার করে দেওয়া গেছিল। এইবার আর হচ্ছে না।
এইবার আর কিছুতেই হচ্ছে না, এবং থ্যাঙ্কফুল টু শুভেন্দু অধিকারী যে ওকে মেদিনীপুর থেকে আরো আনসেফ সিট সেই আনসেফ সিটে পাঠিয়ে দিয়েছে। মেদিনীপুরের লিড রুবিদি কি বলবেন? তৃণমূলের কম ছিল, এখানে তো লক্ষাধিক ভোটে বিধানসভায় লিড আছে আমাদের, এবং অচেনা গ্রাউন্ডে পাঠিয়ে দিয়েছে, কিচ্ছু চেনে না, কিচ্ছু জানে না, সেইখানে রুবিদি দাঁড়িয়ে কি বলবেন? স্ট্যান্ডবাজি করছে এবং নম্বর কথা মানুষের হলো, সঙ্গে লড়াই করে সিকিউরিটি বাংলাকে পার্সোনালদের স্বাধীন লেগিয়ে দিচ্ছে। করেছিল তৃণমূলের পিসিমা, বাংলাকে স্বাধীন করেছিল, এটাও শুনতে হলো আজকে বসে। এবং এইখানে কোহিনূর, আমার ছোট ভাই কোহিনূর বলল যে এখানে রায়নাতে বিজেপির কেউ নেই, তার মানে বিজেপির কেউ না থাকলে তৃণমূলের অধিকার বর্তায়, যিনি এখানকার প্রার্থী তাকে ঘিরে ধরে মারা বা গো ব্যাক বলা। আমি তো জানি না যে একজন প্রার্থীর কোথায় আটকাতে পারে প্রার্থীকে। প্রার্থী সর্বোচ্চ যেতে পারে বুথের ভেতরে ঢুকতে পারে, এবং স্বাভাবিকভাবে কোহিনূর ভাই বলল স্বাভাবিকভাবে এটা হয়েছে। এটা কি ওই পিসিমার ওই কথা যে একটা গালাগালি দিয়ে যে এটা কমনলি ইউজড, এটা এইরকম স্বাভাবিকতা? বুঝতে পারছি না কি বলছে। আর একটা কথা বলা হচ্ছে যে কেন দিলীপ ঘোষের দেহরক্ষীরা লাঠি উঁচিয়ে তেড়ে গেছিল। একটা দেহরক্ষীর কাজ কি বলুন তো? আমার যদি দেহরক্ষী থাকে তার কাজ হচ্ছে আমাকে রক্ষা করা। তা আমাকে রক্ষা করার জন্য যদি মব ঘিরে ছুটে আসে, মবকে তাড়িয়ে দেওয়াটাই তো আমার দেহরক্ষীর কাজ হবে। তাহলে ওনারা তো কোনো অন্যায় করেননি, কোনো অন্যায় করেছেন বলে আমি মনে করি না। তার কারণ দেহরক্ষীদের ম্যানুয়ালটা পড়ে নেবেন, ম্যানুয়ালটা আমি কোহিনূর ভাইকে বলবো ম্যানুয়ালটা না রুবিদি, আমার তো এখানে একটা জিনিস বুঝতে অসুবিধা হচ্ছে, যেটা বোঝার জন্য আমি একটু চলে যেতে চাইবো মানবের কাছে। মানব, আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না রুবিদির কথাটাকে আমি যদি এইভাবে ধরে নিই যে একজন নিরাপত্তা রক্ষী, সেন্ট্রাল ফোর্স তাকে দেওয়া হয়েছে, তার কাজ হচ্ছে দিলীপ ঘোষের দেহ রক্ষা করা, অর্থাৎ তার যাতে কোনো প্রাণ সংশয় না হয়, তার উপর আঘাত না আসে সেই কারণে। এখন প্রশ্ন হচ্ছে সেটার জন্য দিলীপ ঘোষের দেহরক্ষীরা কাকে লাঠি মেরেছেন, কাকে লাঠি মারেননি, কে আহত হয়েছেন সেটা আলাদা বিষয়, সেটা দেখার জন্য প্রশাসন রয়েছে। কিন্তু প্রসঙ্গ হচ্ছে এইভাবে বাস নিয়ে তাড়া করা, সংবাদ মাধ্যমের গাড়ি ভাঙচুর করা, মানে এ তো একেবারে অরাজক পরিস্থিতি তৈরি হয়েছিল সেখানে। তুমি একদমই ঠিক বলেছো যে কোহিনূর আসবো, পরিস্থিতিতে এখানে আমরা আছি এই সময় এই পশ্চিমবাংলায় দুষ্কৃতিরাজ চলছে। এখানে বোমা শিল্প হয়, এখানে চকলেট বোম ফাটলে পরে 30 মিটার দূরে গিয়ে মানুষের দেহ পড়ে, মানে এত শক্তিশালী চকলেট বোম এই পশ্চিমবাংলায় তৈরি হয়। তো সেই রাজ্যে দাঁড়িয়ে থেকে সংবাদ মাধ্যমকে, আপনারা বলছেন সংবাদ মাধ্যম আক্রান্ত, যে রাজ্যের একজন এমপি আপনাদেরকে, এমনকি আপনাকেও আমি বলছি, অন্যভাবে নেবেন না, যে সংবাদ মাধ্যমকে 2 টাকার সাংবাদিক বলে, ঠিক সেই রাজ্যে সংবাদ মাধ্যম আক্রান্ত হবে না তো অন্য কে আক্রান্ত হবে? যেই রাজ্যে একজন প্রশাসনিক প্রধান রাজ্যে দাঁড়িয়ে থেকে আক্রমণ করবার পথ দেখান, যে রাজ্যে দাঁড়িয়ে থেকে তৃণমূলের নেতা নেত্রীরা পুলিশের গাড়িতে বোম মারার কথা বলে, সেই রাজ্যে মানুষ আক্রান্ত হবে না, ভোট দিতে পারবে আপনি মনে করেন? আমি তো জানি না, আমি ছোট থেকে যেটুকুনি পড়াশোনা করেছি 1947 সালে। না মানব, আমি এটাও অবাক হয়ে গেলাম, আমি এটাও অবাক হয়ে গেলাম, তৃণমূলের মুখপাত্র হিসাবে কোহিনূর একবারও নিন্দা করলেন না যে সংবাদ মাধ্যমের গাড়ি ভাঙাটা উচিত হয়নি, একবারও কিন্তু বললেন না। এটা একটা দুর্ভাগ্যজনক বিষয় লাগলো আমার কাছে। আমি চন্দনদার কাছে জিজ্ঞাসা করব। চন্দনদা, আমি আবার বলছি, আমি আসবো চন্দনদার উত্তরটা নিয়ে নি। চন্দনদা বলছি সংবাদ মাধ্যমের উপর আক্রমণ হয়নি, ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট, এবং যে কোনো অ্যাক্সিডেন্ট দুর্ভাগ্যজনক। এটা আপনাদের ন্যারেটিভ। অ্যাক্সিডেন্ট। ওই মুহূর্তে যে সাংবাদিক ওখানে কাজ করছিলেন তার সেই সময় লাইভটা যদি আপনি দেখতেন আপনি বুঝতে পারতেন কোহিনূর, গ্রামবাসীরা বুঝতে পারতেন। চন্দন বাবু, চন্দন ঘোষ চৌধুরী, চন্দন বাবু বলুন। রিটেলিয়েশন মানে আমি 1 মিনিট না, রিটেলিয়েশন এক্সাক্ট বাংলাটা দেখতে না হবে। আমি Retaliation কিন্তু মানে লাঠি, গ্রামের মানুষকে বাইরে চন্দনবাবু নিয়ে বলুন। লাঠি পেটা করলে গ্রামের মানুষ কি করবে? চন্দনবাবু, কথা বলা যাবে কি? কথা বলা যাবে? প্রতিশোধ নেওয়াকে বলে রিটালিয়েশন। কথা বলা যাবে? হ্যাঁ চন্দনবাবু, আচ্ছা, আমরা ডিফাইন করব পরে, আমরা একটু স্বাধীন হয়েছি, অন্তত স্বাধীনভাবে কথাটা বলি। আমি 13 বছর স্বাধীনতা পেয়েছি, বাংলার স্বাধীনতা অবশ্যই পেয়েছি, কারণ এই স্বাধীনতার জন্য
13 মাসে আমরা সেই স্বাধীনতার অংশীদারি ছিলাম, আমরা আবার পরাধীনতায় চলে এসেছি, আমরা স্বাধীনতা থেকে বেরিয়ে গেছি। এই স্বাধীনতার লাস্ট এক্সাম্পল হচ্ছে শাহজাহান, স্বাধীন ভারতের স্বাধীন রাজ্যের স্বাধীনভাবে চলাফেরা করা মানুষ, অস্ত্র রাখা মানুষ, মানুষকে ইন্টিমিডেট করবার প্রতিটা মুহূর্ত, যে মুহূর্ত সারা বাংলা ছড়িয়ে আছে, এবং দুর্বৃত্তায়নের বাংলা। আমি তোমাকে একটি কথা বলি, আনিস খান তার পরাধীনতা ছিল, তপন কান্দুরও পরাধীনতা ছিল। পরাধীনতা ছিল এতগুলো ধর্ষণের যে ঘটনা, সাজানো ঘটনা থেকে প্রেগন্যান্সি পর্যন্ত, সবই পরাধীনতার কারণ। শুধু স্বাধীন হয়েছে কোহিনূররা, শুধু স্বাধীন হয়েছে তৃণমূল কংগ্রেস, আর সেই স্বাধীনতার বলি হবেন দিলীপ ঘোষ বা অধীর চৌধুরী বা মোহাম্মদ সেলিম। এটা তো স্বাভাবিক। That's the point! একদম এক স্বাধীনতার লাইন। জাস্ট এ মিনিট, ঠিক, এই তো জোট সঙ্গীদের নেতাদের নাম বলে দিল। জাস্ট এ মিনিট, একদম এক লাইন। অধীর চৌধুরী, মোহাম্মদ সেলিম, দিলীপ ঘোষ। থ্যাংক ইউ। মানুষ বুঝে নিল, আগামী দিনও মানুষ এটা বুঝে নেবে যে এটা হচ্ছে প্রদেশ কংগ্রেসের স্ট্যান্ড। এটাই হলো একটা জিনিস পরিষ্কার মমতাদি ঠিকই বলেছিলেন যে পশ্চিমবাংলায় ইন্ডিয়াই তৃণমূল ইন্ডিয়া। কল আ স্পেড আ স্পেড, এটা কংগ্রেস বলতে পারে। Definitely, আমি এটাই বারবার এই তো। কথাটা বলছি। আমরা তাই তো বললেন আপনি, আমি সমর্থন করলাম তো আপনার কথা। দাঁড়াও না, কথাটা শেষ করতে এটা দাও। সমর্থন করলাম না, না, আপনার কথা। তুমি দাঁড়াও যে না। আপনি দিলীপ একজন বাবুর ওপর- কংগ্রেসের আচ্ছা, লোক একটা হয়ে কথা আমাকে বলতে দাও। দিলীপ ঘোষ, দিলীপ, অধীর তুমি- চৌধুরী এবং মোহাম্মদ সেলিম তুমি এক এক লাইনে লাইনে রাখবে। রাখবে, এক Thank লাইনে you. রাখবে। মানুষের মানুষের কাছে এটা প্রকাশ হলো। আমি Thank you. আমি দেবাশিস Thank you, thank you, দা, ধন্যবাদ। Thanks টাকে আমি এক মিনিট, এক মিনিট। আমি তোমার থ্যাঙ্কসটাকে অ্যাকসেপ্ট করলাম। জাস্ট এ মিনিট, আমি- জাস্ট এ মিনিট, এক মিনিট, একটু শেষ করে নি, শেষ করে নি, কারণ বাধাপ্রাপ্ত হয়েছি। আমি তোমাকে যেটা বলতে চাইছি, বিরোধী দলের প্রতি যে সৌজন্যতা থাকা দরকার, সেই সৌজন্যতা এরা নেই, কারণ এরা স্বাধীন। আমি তোমাকে বারবার সেই কথাটা বলতে চেয়েছি, কোহিনূরের স্বাধীনতা থেকে বিরোধীদের অপমান, এটা খুব স্বাভাবিক, কারণ ওরা স্বাধীন। আমি বারবার যেটা বলতে চাইছি, দিলীপ ঘোষ বা অধীর চৌধুরী বা মোহাম্মদ সেলিম বা সুকান্ত মজুমদার, যেই হোক, বিরোধী দলের যে নেতারা, তাদের মুভমেন্ট গুলো করতে পারবেন না। তারা ঠিক। একটা আমি দলের আমি candidate এখানেই তারা তো fight দেবাশিস করতে দাকে পারবেন একটা না। জিনিস এরকম জানতে একটি চাইবো। জায়গাতে law and order কোহিনূরের crisis। বক্তব্যে স্বাধীনতা, এটাই এটা প্রকাশ হচ্ছে পেল, একটা- দেবাশিস দা, কোহিনূর বারবার যেটা বলার চেষ্টা করছিল যে এটা নির্বাচন কমিশনের অধীন, নির্বাচন কমিশন কেন এই রিটালিয়েট সামলাতে পারলো না, কেন সেখানে অশান্তি হলো, দিলীপ ঘোষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া গেল না। আচ্ছা, নির্বাচন কমিশন তো কোনো একটা বস্তু নয়। নির্বাচন কমিশনটা চলছে পুলিশের দ্বারা, নির্বাচন কমিশনের চোখমুখ সরকারি আধিকারিকরা, নির্বাচন কমিশনের চোখমুখ এই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, তাদেরকে মারধর করা হচ্ছে, তাদেরকে আহত করা হচ্ছে। হ্যাঁ, আসলে কোহিনূররা অনেক সময় উত্তেজনায় ভুলে যায় যে ধরুন আমরা যদি একটা কারো দিকে আঙুল দেখাই, আর একটা আঙুল আমাদের দিকে থাকে, এটা বোধহয় ওনারা ভুলে যান। আমি আপনাকে আর একটা কথা বলছি, ধরুন যে বাঁশি বাজায় সে কিন্তু সবসময় বাঁশিই বাজায়, যে চুরি করে সে সবসময় চুরি করে, যে দুষ্কৃতী সে সবসময়ের জন্য দুষ্কৃতী, সে আপনি যে দলেই মানে যে দলের নামই তাকে দিন না কেন। আপনি ভুলে গেছেন বোধহয় যে জায়গায় আজকে আমরা বসে আছি, 2015 সালে এই প্রথমবার পশ্চিমবঙ্গ দেখেছিল কি নির্মম ব্যাপার, কি ধরনের নির্বাচন। 17 জন সাংবাদিককে মাটিতে ফেলে মারা হয়েছিল, এবং যারা এটা করেছিল তারাই আজকে কোহিনূররা। মানে এই যে জিনিসটা, 17 জন সেই সাংবাদিক আমৃতে ভর্তি হয়েছিল, কি নির্মম ব্যাপার ছিল। বিধাননগরে ইলেকশন ছিল, আপনারা যদি মনে থাকে, আমি মনে করিয়ে দিলাম। মানে এটা আমাকে 34 বছরে ফিরতে হবে না, মানে শেষ 10-12 বছর আমরা যে দেখছি, এটা পশ্চিমবঙ্গ দেখেনি। পশ্চিমবঙ্গ দেখেনি যে পশ্চিমবঙ্গের কোন মুখ্যমন্ত্রী একটা দুর্বিনীত শাহজাহানের মতো একটা দুষ্কৃতির জন্য আমাদের ট্যাক্সের টাকা খরচা করে সুপ্রিম কোর্টে যায়। পশ্চিমবঙ্গের মানুষ দেখেনি যে চাকরি কিভাবে চুরি করে, এবং সেই চাকরি চোরেদেরকে বাঁচাবার জন্য আমাদের ট্যাক্সের টাকা দিয়ে সুপ্রিম কোর্টে যায়। মানে আজকে পশ্চিমবঙ্গ প্রত্যেকটা মানুষ খুব খারাপ জায়গায় আছে, এবং তাদের একটাই কাজ, দেবাশিস দা, আপনি যখন এই কথা বলছেন তখন কখনো মোহাম্মদ সেলিম আমরাই হতে পারে, প্রথম, কখনো 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 অধীর চৌধুরী হতে পারে। এটা দিলীপ যে কোনো ঘোষের সঙ্গে মূল্যে আমরা এটা কথা প্রতিরোধ বলেছিলাম। করতে হবে। এই দিলীপ ঘোষের সঙ্গে দুটো বড় বড় ঘটনা ঘটে যাওয়ার পর এনকেটিভি বাংলাতে তিনি প্রথম সাক্ষাৎকার দিয়েছেন। আই রিপিট, এনকেটিভি বাংলাতে তিনি প্রথম সাক্ষাৎকার দিয়েছেন আজকে এই পুরো ঘটনাগুলো ঘটে যাওয়ার পর। কি বলেছেন আনকাট 8 থেকে 9 মিনিট তার বক্তব্য আমরা শোনাবো। ততক্ষণে একটা টি ব্রেক, ফিরছি বিরতির পর। হয় সেই দিলীপ ঘোষ আজকেও এই
8টি কেন্দ্রের মধ্যে কার্যত ভোটের হিরো হয়ে রইলেন, বিভিন্ন জায়গায় তাকে ঘিরে গো ব্যাক স্লোগান, কোথাও তাকে বিক্ষোভের মুখে পড়তে হলো, এমনকি তার নিরাপত্তা রক্ষী পর্যন্ত আহত হলেন। তিনি তার কর্মীদের দেখতে যেতে পারলেন না। এক নজিরবিহীন চিত্র দেখা গেল দিলীপ ঘোষকে কেন্দ্র করে। কিন্তু দিলীপ ঘোষ তিনি একেবারে ঠান্ডা মাথায় দিনভর পরিস্থিতি সামাল দিলেন। সেই দিলীপ ঘোষ বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী, এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছেন। দিলীপ দা, আপনাকে স্বাগত জানাই এনকেটিভি বাংলার পর্দায়। দিলীপ দা, আমি প্রথম প্রশ্ন আপনার কাছে করতে চাইবো, দিনভর কার্যত একটা যুদ্ধের পরিস্থিতির মধ্য দিয়ে গেল, কার্যত যুদ্ধ বলা যায়। আপনি যে যে পরিস্থিতির সম্মুখীন হলেন, আজকে এই 8টি কেন্দ্রের কোনো প্রার্থীকে এতটা যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যে মুখোমুখি হতে হয়নি। আপনার পুরনো অভ্যেস আজকে নতুন করে ঝালানোর সুযোগ পেলেন। দেখুন, পশ্চিমবাংলার নির্বাচন মানে একটা যুদ্ধ, ওই মানসিকতা নিয়ে আমরাও নামি। কারণ প্রতি পদে পদে বাধা, আইনগতভাবে, অন্যভাবে, শারীরিকভাবে, আর সেটাই হয়েছে। আমি যে নির্বাচন ক্ষেত্র থেকে লড়াই করছি বর্ধমান দুর্গাপুর, একদিকে ইন্ডাস্ট্রি, সেখানে মাফিয়াগিরি, আর এদিকে কৃষি হলেও এখানে হিংসার রাজনীতি, গুন্ডাগিরি রাজনীতি চলে। আর এখানে যদি জিততে হয়, এর বিরুদ্ধে লড়তে হবে। আমি প্রথম দিন থেকে সে লড়াই করেছি, মেসেজ দিয়েছি। বালি মাফিয়া, গরু মাফিয়া, কয়লা মাফিয়া, পাথর মাফিয়া, অন্যান্য এখানে রেলের এলাকায় শেষে যেখানে গন্ডগোল হলো সেখানেও এক ধরনের মাফিয়া। তো এরা রাজনীতি করে, এরা ভোট করে। এদের এলাকায় কাউকে নির্বাচন লড়তে দেয় না, বুথে এজেন্ট বসাতে দেয় না, ভোটারদের ভোট দিতে দেয় না। আমার মনে হয় বেশ কয়েক বছর পরে বর্ধমানে এই ধরনের শান্তিপূর্ণ ভোট হলো। আর সেই সব জায়গায় আমরা এজেন্ট দিতে গেছি, ভোট করাতে গেছি বলে আমাদেরকে অ্যাটাক করেছে, আমাকে ব্যক্তিগতভাবে মারার চেষ্টা করেছে, অ্যাটাক করেছে। আমি বেঁচে গেছি, কিন্তু একাধিক গাড়ি ভেঙেছে, আমার সুরক্ষা কর্মীরা আহত হয়েছেন, এমনকি আপনাদের যারা মিডিয়া পার্সোনাল ছিলেন তারাও আহত হয়েছেন, সব গাড়ি ভেঙেছে। তো গুন্ডাদের সরাতে গেলে তাদের সামনে চোখে চোখ রেখে লড়তে হবে। এটা আমি করেছি বলে আমাকে বারবার আক্রান্ত হতে হয়েছে। ভগবানের ইচ্ছা আমি এখনো ঠিক আছি, নির্বাচনও ভালোভাবে হয়েছে। দিলীপ দা, আমি সকালবেলা যখন আপনি এই পরিস্থিতির মধ্যে পড়েন তুল্লা বাজারে, সেখানে এনকেটিভি বাংলা একমাত্র লাইভ সম্প্রচারে ছিল, একমাত্র লাইভ সম্প্রচার ছিল এনকেটিভি বাংলা। পুরো টানা 1 ঘন্টা সেখানকার পরিস্থিতি আমরা দেখিয়েছি, কিভাবে গাড়ির সামনে, আপনার গাড়ির সামনে একজন অসুস্থ মানুষকে ফেলে দেওয়া হয়েছে। আপনি সে সময় চিৎকার করে বলছিলেন যে নাটক চলবে না, দিলীপ ঘোষের সামনে নাটক চলবে না। অপরপক্ষ থেকে স্লোগান দেওয়া হচ্ছিল যে দিলীপ ঘোষ তৃণমূলকে চিনে নিক দিলীপ ঘোষ, যে তৃণমূল কি করতে পারে। পাল্টা স্লোগান দুদিক থেকে সামনে আসছিল। দেখুন, যে ঘটনা ঘটলো কোনো সাধারণ ঘটনা, যে কোনো ঝগড়া ছিলই না। আমি বেরিয়েছি, খবর পেলাম যে আমার এজেন্টকে ওখান থেকে মেরে বার করে দেওয়া হয়েছে, ঢুকতেই দেওয়া হয়নি। আমি যখন গিয়ে ওখানে পৌঁছলাম, থামলাম, সেই ছেলেটিকে নিয়ে আসা হলো সামনে। তার রক্তবক্ত মুছে ফেলা হয়েছিল, মমতা ব্যানার্জির মতো ফটো তোলা হয়নি, কিন্তু তার গায়ে জামায় রক্তের দাগ ছিল। বলছে আমার মেরে নাক ফাটিয়ে দিচ্ছে, কাগজ পেয়ে নিচ্ছে, ঢুকতে পারিনি। তার সঙ্গে কথা বলতে বলতে চারদিকে এসে গো ব্যাক, জয় বাংলা স্লোগান দিয়ে ঘিরে ফেলার চেষ্টা হলো। আমি চ্যালেঞ্জও করলাম, কিন্তু চারিদিক থেকে লোকজন জড়ো হয়ে আমাকে চ্যালেঞ্জ করা হলো, গায়ে পড়ার চেষ্টা হলো। আপনারা দেখেছেন আমার সুরক্ষা কর্মীরা হাতে লাঠি নিয়ে সামাল দেওয়ার চেষ্টা করছিলেন। অনেকে বলছে লাঠি চালিয়েছে, কোনো লাঠি চালায়নি, তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। সামনে এগিয়ে এসছে, তার মুখে লাঠির একটা দিক লেগে গেছে মাত্র। পরে তাকে নাটক করে নিয়ে আমার গাড়ি আটকানোর চেষ্টা হচ্ছে, শোয়ানোর চেষ্টা হচ্ছে। তো যত রকম বদমাইশি, গুন্ডামি করার চেষ্টা হয়েছে, তার সামনে আমরা লড়েছি। আর এরকম একাধিক জায়গায় হয়েছে। আর শেষে যেটা হলো আমাদের কালনাঘাটের এখানে বর্ধমানেতে একই ঘটনা, পুরো গুন্ডাদের সমাজ বিরোধী আখড়া, লোকে ভোট দিতে পারে না, সেখানেও আমাদের কর্মীকে মেরে বার করে দেওয়া হচ্ছে এজেন্টকে। তাকে ঢুকাতে গেছিলাম, ফিরে আসি, পেছন থেকে মার পিট, বড় ইট মেরে গাড়ি ভাঙা হলো। আমার সুরক্ষা কর্মী 2 জন আহত হলো, মাথা ফেটে গেছে। তো এই রাজনীতি হওয়া উচিত, এইভাবে এটাকে ফ্রি ফেয়ার ইলেকশন নাকি? তবু আমি বলছি ম্যাক্সিমাম লোক ভালোভাবে ভোট দিয়েছেন, আমাদের পক্ষে রেজাল্ট আমরা যেরকম চাইছি সেরকম হবে। দিলীপ দা, এই আপনার এবারের লড়াইটা অনেকে বলছেন একটা বিরাট রিস্ক আপনি নিয়েছেন। দিলীপ ঘোষ এবারের এমন একজন প্রার্থী, তার জেতা আসন ছেড়ে তিনি অন্য একটা আসনে লড়েছেন, এবং আপনি একটু আগেই বলছিলেন যে এমন আসনে আপনাকে লড়তে হচ্ছে যেখানে মাফিয়া, ডন, দুষ্কৃতীদের মুক্তাঞ্চল বলে পরিচয়। এমনকি অমিত শাহ পর্যন্ত আপনার স্বয়ং প্রচারে এসে তিনি বলেছেন যে দিলীপ ঘোষকে জেতালে বাংলার শিল্পাঞ্চলের মুকুটে আবার যোগ হবে এই দুর্গাপুর শিল্পাঞ্চলের নাম। এত বড় রিস্ক নিয়ে আপনি রাজনৈতিক লড়াইটা লড়ছেন সেই রাজ্য সভাপতি থাকার সময় থেকে আজ পর্যন্ত। কাজটা কঠিন ছিল হয়তো, সেই জন্যই আমাকে পাঠানো হয়েছে। আর আমি জানি এখানে লড়াই করতে হলে, মানুষের মন পেতে হলে আমাকে হাতে প্রাণ নিয়ে লড়তে হবে। সেজন্য বারবার আক্রান্ত হয়েছে আমি। ভগবানের আশীর্বাদ আছে বলে আমার উপরে কোনো দাগ লাগেনি, কিন্তু বহু লোক হতাহত হয়েছে। তো
তো সেই জন্য এই যে লড়াইটা, এটা খুব দরকার ছিল আমার কর্মীদের মনোবলে ফিরাবার জন্য। আপনি ভাবতে পারেন, আমি যখন গ্রামের দিকে গেলাম, ভাতার, মন্তেশ্বর, এইখানে বিভিন্ন মেমারি ব্লকের মহিলারা এসে বলছেন, কাঁদতে কাঁদতে হাত জোড় করে, দাদা এবারে ভোট দেওয়ার ব্যবস্থাটা করে দিন। বহু বছর ভোট দিতে পারিনি, আমার মেয়ে এত বড় হয়ে গেল, তখন থেকে আমরা ভোট দিতে পারিনি। আজকে সেই মহিলারা দাঁড়িয়ে লাইনে আরামসে ভোট দিয়েছেন, আমি দেখে এসেছি, এবং শেষ পর্যন্ত দিয়েছেন। এটাই গণতন্ত্রের জয় হয়েছে। যারা এই ভোটকে আটকে ছিল এতদিন, তাদেরকে যোগ্য জবাব আমরা দিয়েছি। দিল্লিতে একটা ছবি আমরা আজকে দেখেছি, যে ছবিতে আমরা দেখছি কীর্তি আজাদের সঙ্গে আপনার মুখোমুখি সাক্ষাৎ হয়েছে এবং আপনি সৌহার্দ্য বিনিময় করছেন। আমরা দিনভর সেই ছবি দেখিয়েছি যে ভোটের চিত্র তো এমনই হওয়া উচিত, কিন্তু তারপর যে ছবি বাংলার মানুষ দেখলেন, দিলীপ ঘোষের গাড়ি ঘিরে যেভাবে হামলা, আমাদের গাড়ি ভাঙচুর করে দেওয়া হয়েছে, আমাদের সাংবাদিকের প্রাণহানির মতো পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল। সেই ছবিটা এরকম পরিস্থিতি তৈরি হলো কেন? যে প্রার্থীর সঙ্গে আপনি করমর্দন করছেন, মুখোমুখি দেখা করছেন, সৌহার্দ্য বিনিময় করছেন, তারই দলের কর্মীরা এইরকম মার মুখে আপনার ওপর। আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম দুপুরবেলা, হঠাৎ দেখি কীর্তি আজাদ দাঁড়িয়ে আছেন কয়েকজন কর্মীকে নিয়ে রাস্তার ধারে। তো আমি ওনাকে দূর থেকে নমস্কার করলাম গাড়ি থেকে, উনি হাত দেখালেন, তাই ইশারা করলেন। তো আমি সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে ওনার কাছে গেলাম, ওনাকে জড়িয়ে ধরলাম, কোলাকুলি করলাম। আমি বললাম, আপনি বড়, আগেও আমি বলেছি উনি আমাদের সম্মানীয়, দেশের প্রতিনিধিত্ব করেছেন বিশ্বকাপে। তো উনি বললেন, ঠিক বড়িয়া হয়। আমি বললাম যে দেখুন, কেন রৌদ্রে ঘুরছেন, গাড়িতে বসুন, বয়স হয়েছে। বলছে না না, আমার এখনো বয়স হয়, আমি ক্রিকেট খেলি, ইত্যাদি ইত্যাদি সৌজন্যমূলক কথাবার্তা হলো। আমি খুব ভালো ভালো ভোট হচ্ছে, চিন্তা করবেন না বলে আমি চলে গেলাম। তার সঙ্গে সঙ্গে আপনারা দেখলেন, তার 15 মিনিট পরেই গ্রামে গেছে এই ঘটনা ঘটেছে। আজ পশ্চিমবাংলার মানুষকে দেখতে হবে, ডিসিশন নিতে হবে যে কোন রাজনীতি ওরা চাইছেন। সৌহার্দ্যপূর্ণ রাজনীতি, পরস্পর হাত মিলিয়ে লড়াই করে গণতন্ত্রকে বিজয়ী করার, কি গুন্ডা দিয়ে গায়ের জোরে হাতিয়ার দিয়ে রক্তাক্ত করে নির্বাচন জেতা, সেই ডিসিশন নেওয়ার সময় এসে গেছে। দিলীপদা, 3টে দফা শান্তিপূর্ণ হলো, 4র্থ দফা একটা যেন কোথাও রণক্ষেত্রে পরিণত হলো। আপনার নিরাপত্তা রক্ষীকে কিভাবে রক্তাক্ত হয়েছে সেই ছবিও আমরা এই মুহূর্তে আপনার সঙ্গে আলোচনা করতে করতে দেখাচ্ছি। 4র্থ দফা অর্থাৎ যত দক্ষিণবঙ্গের দিকে, কলকাতার দিকে ভোট এগোচ্ছে, ততই রক্তাক্ত হচ্ছে। আপনার পুরনো অভিজ্ঞতা রয়েছে, এটা কি কোথাও আপনি মনে করছেন যে তৃণমূল কংগ্রেসের চিন্তার কারণ, সেই কারণে দক্ষিণবঙ্গ তাদের শক্ত ঘাঁটি, সেই কারণে, নাকি লড়াইটা শেয়ানে শেয়ানে হচ্ছে সেই কারণে? তারা ভেবেছিলেন যে উত্তর বাংলায় তো বিজেপি জিতছে, দক্ষিণ বাংলায় মেকআপ করে নেবো আমরা জিতে, বীরভূম ইত্যাদি। কিন্তু বিনা কেষ্টতে ওখানে নির্বাচন করাবার লোক নেই, পাবলিক নির্বাচন করছে। তাই তারা ভাবছেন যে হারছি আমরা, আর হারছেন। তাই খালি দিলীপ ঘোষ নয়, আমাদের মাননীয় সাংসদ, আর এখানে রানাঘাটের যিনি আছেন সরকার, তাকে আটকানো হয়েছে, জগন্নাথ সরকারকে। আমাদের বীরভূমের যিনি আছেন দেবতনু ভট্টাচার্যকে আটকানো হয়েছে, বিক্ষোভ দেখানো হয়েছে। আমাকে দুবার 3বার দুর্গাপুরেও জোর করে ছাপা দিতে গেছে, এজেন্ট তুলে দিয়েছে, আমার এমএলএ গেছে, তাকে ধরে আটকানো হয়েছে, গো ব্যাক করা হচ্ছে। শেষ পর্যন্ত আমাদের মহিলা এজেন্টকে মেরে বার করা হয়েছে বলে আমাদের লোকেরা রিভেঞ্জ করেছে। তো জায়গায় জায়গায় যেখানে যাচ্ছি আমরা, সেখানে বাধা দিচ্ছে টিএমসি, মানে তারা হারছে, এই হতাশা ক্ষোভ থেকে এই ধরনের ব্যবহার করছে। দিলীপদা, আমি একটা বিষয় আপনার কাছ থেকে উত্তর না চেয়ে পারছি না। আজকে একটা ছবি এনকেটিভি বাংলা দেখিয়েছে, একমাত্র এনকেটিভি বাংলাই দেখাতে পেরেছে, সেখানে ছিল তারা, তাই যে বাবু দাস নামে একজন ব্যক্তি, তিনি দাবি করছেন অন ক্যামেরা এনকেটিভি বাংলায়, তিনি বলছেন যে সিপিএম বিজেপিকে মেরে হাঁটিয়ে দাও ওখান থেকে এবং উন্নয়নের নিরিখে ভোট করো, এবং তিনি বলছেন উন্নয়নের ভোট হবে, রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে থাকবে, এবং তিনি অনুব্রত মণ্ডলের অনুগামী, তিনি অনুব্রত মণ্ডলের শিষ্য, মেরে হাত পা ভেঙে দেওয়ার নিদান দিচ্ছেন। বহু জায়গায় এটা ওনারা করার চেষ্টা করেছেন, ওই গুন্ডামির রাজনীতি, এর যে দিন শেষ হয়ে যাচ্ছে ওনারা বুঝতে পারেননি। আর আমার যেটা মনে হয়েছে, ওরা সিপিএমকেও বহু জায়গায় টার্গেট করেছেন সংখ্যালঘু এলাকায়, সেলিম দাকে, তার ভোটারদেরকে, এখানে তার কর্মীদের। আমার মনে হয় সিপিএম সংখ্যালঘু ভোট কিছু কাটছে, সেটা বুঝতে পেরে তাকেও তারা টার্গেট করেছে, তার এজেন্টকে মেরেছে, নেতাদের আটকাবার চেষ্টা করছে। কেবল গায়ের জোরে গুন্ডামি দিয়ে বেশি দিন রাজনীতি বাংলায় চলবে না। দিলীপদা, আপনি পুরনো, আপনার একটা দাবাং মেজাজ রয়েছে। দিলীপ ঘোষকে সাধারণত আমরা যেভাবে দেখি, তার বাইরে একটা আলাদা দিলীপ ঘোষ রয়েছে, দাবাং দিলীপ সবাই বলেন। কোথাও কি আজকে যারা পাঙ্গা নিলেন আপনার সঙ্গে,
আমি কোট আনকোট দুষ্কৃতি বলবো এই কারণে, কারণ কোনো সুস্থ মানুষ এভাবে গাড়ি ভাঙচুর, বাস নিয়ে তাড়া করা এই কাণ্ড ঘটাতে পারে না। আমি যেভাবে সংবাদ মাধ্যমের গাড়ি ভাঙচুর হয়েছে, এটা দুষ্কৃতি কার্যকলাপ নিঃসন্দেহে, এটার মধ্যে কোনো দ্বিমত থাকার কথা নয়। এই পাঙ্গাটা কি ভুল লোকের সঙ্গে নেওয়া হয়ে গিয়েছিল আজকে? ঠিক বলেছেন ওরা। একবার খড়গপুর মেদিনীপুরে খঞ্জিন ওখানেও পাঙ্গা অনেকে নিয়েছিল, তারা কি অবস্থায় আছে। এখানে যারা জানে না, তারা বালি মাফিয়া, গরু মাফিয়া, কয়লা মাফিয়া সব, তারা সবাইকে চমকায়। তারা ভুল করে আমার সামনে এসছে। আমি বলতে এসছি যে 5 বছরের জন্য আমি এসছি, সব হিসাব হবে। আর যে ধরনের তারা বেরিয়ে এসছে, আপনি বলেন দুষ্কৃতি, একজাক্টলি তাই, ক্রিমিনাল। এরা বেসিক্যালি ক্রিমিনাল, কিন্তু কোনো একটা পার্টির মেম্বারশিপ নিচ্ছে, কে পঞ্চায়েত হয়ে গেছে বলে নেতা হয়ে গেছে, কিন্তু বেসিক্যালি ক্রিমিনাল। তাদের সঙ্গে এরকম ব্যবহার করা উচিত, কিন্তু পুলিশ ওদের ভয় পায়। যখন আমার গাড়ি ভাঙা হচ্ছে, আমাকে স্লো গো ব্যাক বলা হচ্ছে, পুলিশ দাঁড়িয়ে মজা দেখছে গাছের তলায়। তাকে আমি ধমকালাম, কি মজা দেখতে এসেছেন আপনি? এরা কি করছে এখানে? আমি ভোটে আমার এজেন্টকে ঢোকাতে এসেছি, আমাকে আটকে রেখে চমকাচ্ছে। তখন তারা গিয়ে হাত বোলাচ্ছে। তো পুলিশও যাদেরকে ভয় পায়, সেই ধরনের ক্রিমিনাল যারা, তারা আজকে রাজনীতিকে কন্ট্রোল করছে। এর চেয়ে দুর্ভাগ্যের কি হবে? আমরা এর পরিবর্তন করব। শেষ প্রশ্ন করব, আজকে চতুর্থ দফার ভোটকে কমিশনকে 10-এ কত দেবেন? শেষ প্রশ্ন। দেখুন, কমিশনের আমরা শত শত কমপ্লেন করেছি, ওসিকে, অন্যান্যকে, কিন্তু না, এখনো আমাদের কর্মীরা, এজেন্টরা বুথের মধ্যে আছেন, তাদের চমকানো হচ্ছে। তাদেরকে রেস্কিউ করার দরকার আছে। আমার কর্মীরা যাচ্ছেন নিয়ে আসার জন্য। অনেক জায়গায় কর্মীরা যখন ঢুকছেন বলছে, দেখুন আমাদের বার করতে হবে, নাহলে কিন্তু এরা গন্ডগোল করবে। আগের অভিজ্ঞতা থেকে বলেছেন, এই পরিস্থিতি এখনো আছে। তা আমি জানি না নির্বাচন কমিশনের মাধ্যমে যারা এখানকার এসপি থেকে আরম্ভ করে, ডিএম থেকে আরম্ভ করে যারা কাজ করছেন, তারা কেন এই মানুষকে ভয়মুক্ত করতে পারছেন না? একটা পার্টির রাজনৈতিক কর্মীকে, নেতাকে কেন সুরক্ষা দিতে পারছেন না? সেন্ট্রাল ফোর্স এসছে, তারা তো এদের ইচ্ছায় ঘোরেন, তাদেরকে আমরা জানালেও এনাদের ইচ্ছা ছাড়া আসতে পারছেন না। সেই জন্য আমার মনে হয় গন্ডগোলটা এখানেও আছে অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে। তারা চান না ফ্রি ফেয়ার ইলেকশন হোক। অনেক ধন্যবাদ দিলীপ দা, আপনার এই ব্যস্ততার সময়ের মধ্যেও আজকে এনকেটিভি বাংলা দর্শকদের আপনি সময় দিয়েছেন। ফিরে এলাম বিরতির পর, আর আপনাদেরকে দেখাবো আজকে ভোটের অন্যতম একটা ভয়ঙ্কর চিত্র। শুধুমাত্র এনকেটিভি বাংলার পর্দাতেই এই ছবি ধরা পড়েছে, কারণ যখনই ঘটনা ঘটছিল তখন সেখানে উপস্থিত একমাত্র এনকেটিভি বাংলা। দেখুন। বার করে দে, দু একজন বার করে দে, উন্নয়ন দিয়ে বার করে দে, রাখিস না, অনেক বেলা রোদ বেড়েছে, বার করে দে, বার কর, ভোট কর, 4টের মধ্যে ভোট শেষ কর, 4টের মধ্যে শেষ কর, হ্যাঁ 4টের মধ্যে শেষ কর। স্বাস্থ্যসাথী রাস্তায় নিয়ে দাঁড়িয়ে থাকো, পিটিয়ে বার করে দাও, সিপিএম তেড়ে দাও, সিপিএম বিজেপি রেখো না, বার করে দাও। বাতাসা নকুলদানা দিচ্ছি, তারা খাচ্ছে, আর ঝট 1 নম্বরে বোতাম টিপে ভোট দিচ্ছে। মণ্ডলের রেওয়াজ কি আপনি মানে পরম্পরা কি করে যাচ্ছেন? আরে ভাই, কি ভুলভাল বলছো? আপনি গুরু দীক্ষা নিয়েছেন? কি? তো গুরু দীক্ষা যখন নেবেন, তখন আপনি যতদিন বেঁচে থাকবেন সেই তো আপনার গুরু, আপনার ছেলেও সেই গুরু নেবেন। তাহলে আমরা গুরু দীক্ষা নিয়েছি অনুব্রত মণ্ডলের কাছে। তো অনুব্রত মণ্ডল যে মন্ত্র কানে দিয়েছে, সেই মন্ত্র যতদিন বেঁচে আছি সেই মন্ত্রই চলবে। তো অনুব্রত মণ্ডল যে শিক্ষা দিয়েছে, যে দীক্ষা দিয়েছে, সেই ট্র্যাডিশনেই চলছে। যার কথা বলছেন গুরু দীক্ষা নিয়েছেন, তিনি তো আপাতত জেলে রয়েছেন, সেই বিষয়টা কিভাবে দেখুন, তেনাকে বিজেপি জানে যে সে যদি থাকে বীরভূমে হুল ফোটাতে পারবে না। তাই রাজনৈতিক কারণে, রাজনৈতিক চক্রান্তে শিকার হচ্ছে আমাদের দাতা অনুব্রত মণ্ডল। তো একটা মানুষকে বেশি দিন রাখতে পারবে না, সেও খুব তাড়াতাড়ি ফিরে আসবে, স্বমহিমায় ফিরে আসবে, এবং সেই ট্র্যাডিশন চলবে। এখন তো তার ট্র্যাডিশন চলছে। আমি জানি না এরপর কি প্রশ্ন আমার করা উচিত, তবে আমি কোহিনুরের কাছে জানতে চাইবো, কোহিনুর, গুরু দীক্ষা উনি দিচ্ছিলেন, উনি বলছেন সিপিএম বিজেপিকে মেরে বের করে দে, উনি বলছেন উন্নয়ন দিয়ে বের করে দে, স্বাস্থ্যসাথী দিয়ে বের করে দে। আমি জানি না কোহিনুর, আমি এর কি প্রশ্ন তোমার কাছে করব, তুমি উত্তর দাও, বা তুমি মন থেকে উত্তর দাও। প্রথমত হচ্ছে আমি একে চিনি না, এ কোত্থেকে ধরে এনেছো তুমি ভাই আমি জানি না। এরকম কোনো ইনস্ট্রাকশন দলের পক্ষ থেকে ওকে ভোট করার দায়িত্ব দেওয়া হয়েছিল কোন, তুমি একটু ডিটেলস বললে আমি ডিটেলস খোঁজ নিতে পারি।
কোন বুথে বা হ্যান ত্যান, আমি তো এত একটা আমি বলে দিচ্ছি, উনি বোলপুরের শহর তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি, চারটিখানি কথা নয়, আবার তৃণমূল কাউন্সিলরের স্বামী। উনি বোলপুর 1 নম্বর ওয়ার্ড পোর্টফোলিওতে এত ডিটেলসে মানে এখন এই মুহূর্তে প্রশ্ন করলে আমি বলতে পারবো না যে কে, আমি চিনতে পারি না, আমি চিনি না। কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এরকম কোনো ইন্ডিকেশন। কোহিনূর, তুমি কি লজ্জা পাচ্ছ এই ভিডিওটা সামনে আসায়? তুমি কি লজ্জা পাচ্ছ কোহিনূর? লজ্জা পাচ্ছ? আমি চিনি না, আরে আমি চিনি না, আমি কি করে জানবো? আমি তো জানি না, চিনতে পারছি, আমি চিনি না আমার দলের কোন কেবে কোথায় কি আছে। তুমি শাহজাহানকে চেনো? ডিটেইলস দাও, আমি কি করে যাবো? কোহিনূর, শাহজাহানকে চেনো? হ্যাঁ চিনি তো। আচ্ছা, শাহজাহানকে চেনো, যাকে কিন্তু ফাঁসানোর জন্য চিনতে বিজেপি পারছো না। যাকে ফাঁসানোর জন্য বিজেপি ষড়যন্ত্র করেছে বলে ভিডিও বেরোচ্ছে মার্কেটে, সেই শাহজাহান। চন্দনদা কি বলবেন? চন্দনদা, হ্যাঁ, তুমি কি গঙ্গাধর কয়ালকে চেনো? সৈকত চিনি। সৈকত গঙ্গাধর কয়ালকে চেনো? তৃণমূলের দেওয়া ভাইরাল ভিডিওতে চিনতে পেরেছি। সৈকত আমিও তোমার এই ভিডিওতে দেখছি, আস্তে আস্তে খোঁজ নেব। ডিজন করতে করতে কোথায় কোনো একটি শহরের সহসভাপতি ওদের দলে, তাকে ডিজন করতে হয়, সে আবার তৃণমূল কাউন্সিলরের হাজব্যান্ড। এরকম একটি জায়গাতে লজ্জা পাওয়ার স্বাধীনতা কিন্তু ওদের দেওয়া হয়নি। তৃণমূল কংগ্রেস করতে গেলে, এলাকায় এলাকায় সংগঠন বাড়াতে গেলে, এই সো কল্ড, আমি জানি না কি নাম দেখালে তোমরা, তাদের ওই গুরু বাতাসা বা ইত্যাদি, আবার দীক্ষা গুরু। তুমি ভাবো যে দলের অনুব্রত মণ্ডল তিহারে সম্ভবত পাশ ফিরে ছুটছেন এখন যে সময়, ঠিক তখন তোমরা দেখাচ্ছ তাকে দীক্ষা গুরু মেনেছে। আলটিমেটলি এরাও ওই পাশ ফিরেই শুতে জেলে যাবে সারা জীবন নাকি? এটাকে মনে করেছে সারা জীবন এরা থাকবে? ইম্পসিবল। এই ক্যারেক্টার, এই দীক্ষাগুরু, আর তার মধ্যে চরম কর্তৃ দীক্ষাগুরু, তুমি ভাবো তো তার ক্যারেক্টারটা কি হতে পারে? আমি মানবের কাছে একটু জানতে চাই। মানব, ভুল প্রশ্ন করেছে। আমরা ছোটবেলা থেকে শুনেছি যে গুরু যে পথে যেতে বলেন শিষ্য সে পথেই যায়। গুরু জেলে গেছেন, শিষ্য কি হবে? দেখো সৈকতদা, আমি প্রথমে একটা কথা বলি, একটা কবিতার লাইন দিয়ে একটু শোনাই। সবসময় ঘ্যান ঘ্যান করে রাজনীতির কথা তো ভাল লাগে না। নদী 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 সোজা যেতিস যদি, সঙ্গে যেতুম তোর আমি জীবন ভোর। এখন তৃণমূলের যারা ভাবছে, আমি চন্দনদার কথার প্রসঙ্গ ধরেই বলি, যে তৃণমূলের যারা ভাবছে যে চিরকাল তারাই সরকারে থেকে যাবে আর সরকারটা পরিবর্তন হবে না, তারা মূর্খের রাজ্যে বাস করছে। কারণ রাজনীতি গতিশীল। 2 নম্বর হচ্ছে যে গুরুর পথ ধরে শিষ্য জেলে যাবে, এটা অস্বাভাবিক কিছু না। তুমি দেখো আজকে তৃণমূলের নাম কোথায় নেই? সারদা, নারদা, কয়লা চুরি, ধর্ষণ, নির্যাতন, শিশু পাচার, সমস্ত জায়গায় কাটমানিতে তৃণমূলের নাম আছে। এই বাবু দাসদেরও কোনোদিন কোনো না কোনো জায়গায় নাম খুঁজে পাবেন। তিহার জেলে আজকে ওনার গুরুদেব ঘুমাচ্ছেন, তিহার জেলে গুরুদেবের পায়ে তার সেবা করবার জন্য হয়তো এই বাবু দাস যাবেন। অস্বাভাবিক কিচ্ছু নয়। তৃণমূল দলটার কাছে যে জেলে, আজকে তৃণমূলের শিক্ষা থেকে খাদ্য সবটাই জেলের মধ্যে চলছে। তো এই বাবু দাসও যদি কোনো একটা দপ্তর নিয়ে চলে যান, বেশ, তাতে আপনি রুবিদি, লজ্জা পাওয়ার কি আছে? এতে প্রকাশ্যে সংবাদ মাধ্যমের সামনে এত বড় হুমকি দিচ্ছেন, একদম নাম করে বলছেন সিপিএম বিজেপিকে মেরে বের করে দে, রাস্তায় স্বাস্থ্যসাথী নিয়ে দাঁড়িয়ে থাক। এ তো ভয়ঙ্কর কথা। 10 সেকেন্ডে সৈকতদা 10 সেকেন্ড একটা কথা বলবো? হ্যাঁ বলুন বলুন। সেটা হলো, আমি যদি তর্কের খাতিরে ধরেও নিই, কোহিনূর বলছে এই লোকটিকে উনি চিনতে পারছে না আসলে দলের কে, তুমি যেখানে তার পরিচয় বলেও দিলে। আচ্ছা, যেখানে দাঁড়িয়ে অনুব্রত মণ্ডল উনি বলছেন এটা দলের কোনো নির্দেশ ছিল না, কোহিনূর বাবু বলছেন। এখন আমার প্রশ্ন হচ্ছে এটা, যে অনুব্রত মণ্ডলরা যখন রাস্তায় দাঁড়িয়ে বলে পুলিশের গাড়িতে বোম মারো, তাহলে কি সেটা দলের নির্দেশ থাকে? উত্তরটা নিশ্চয়ই দেবেন। রুবিদি, আমি উত্তর নেব। রুবিদির আগে, তার মানে ওনাদের দলে ভোট লুট করা, বোম মারা দলের নির্দেশে হয়। ধরুন একে আমি চিনতে পারছি না। কোহিনূর, আমি উত্তর নেব, একটু রুবিদির উত্তরটা নিন। হ্যাঁ, আসলে কোহিনূরকে দেখে আমার একটু ভালো লাগছে, কেন ওর মধ্যে এখনো লজ্জা বাকি আছে। তার মানে ও পুরোপুরি তৃণমূল হতে পারেনি। তৃণমূলের কোনো লোকের মধ্যে কোনো লজ্জা নেই। ও এখনো লজ্জা পেয়ে এই বাবু দাসকে অস্বীকার করছে। এটা তো একটা সামান্য লজ্জার ব্যাপার। তার মানে ও এখনো মানে পুরোপুরি হতে পারেনি তৃণমূল, একটু বাকি আছে। সেইটুকু বাকি যখন আছে তখন ওকে আমি সম্মান করেই বলছি, এই লোকটি বাবু দাস যে বলছে হাত পা ভেঙে দাও, বিজেপিকে সিপিএমকে বার করে দাও, এই কথা তো ওদের নেত্রী বলেছে, যে ঝাঁটা লাঠি
বঁটি নিয়ে তোমরা কেন্দ্রীয় যত দল এজেন্সি আসবে, এনআইএ হোক, ইডি হোক, সিবিআই হোক, তাদের তোমরা মেরে বার করে দাও। তো মানে যে শিক্ষায় শিক্ষক শিক্ষা দেবেন, ছাত্র সেই শিক্ষায় শিক্ষিত হবে, সেই শিক্ষায় শিক্ষিত হয়ে সেই কথাই ও বলছে। এবং আবার বলবো, খুব ভালো লাগছে যে বেশ, কোহিনূরের উত্তরটা নেব। কোহিনূর অন্তত অস্বীকার করছে। আচ্ছা, আমি তো বলি, এখানে তো সবাই মোটামুটি বিজেপিএন কোম্পানি, আমি একদিকেই, তা আমাকে উত্তর দেওয়ার একটু টাইম আমি এক্সপেক্ট করব। প্রথমত হচ্ছে সিপিএম যখন বললো যে ধরুন আমি সত্যি একে মানে যদি একটা মানে কাউন্সিলরের স্বামী হওয়া যে তৃণমূল কংগ্রেসের ইনস্ট্রাক্টিং অথরিটি একেবারেই নয়, কিন্তু চারদিক দিয়ে ঘিরে নেব, চারদিক দিয়ে আমি বলি, জিজ্ঞেস করছি, সহসভাপতি হওয়া, আমি জানি না সহসভাপতি কিনা দলে বললো তো সৈকত কেমন দলের অ্যাপয়েন্টিং অথরিটি নেই। not that he is a আমি ঘটনা হচ্ছে এটা বলি, সেটা হচ্ছে reporter and he knows it but I am not affiliating it is my party, it's not সৈকত's party. I'm ঘটনা not হচ্ছে talking about party. আপনার মনে আছে একটা ফেমাস কোট, চারদিক দিয়ে ঘিরে নেব, ওদের লাইফ হেল করব, ওদের ভাতে মারবো। তো যাদের ভাতে মারার কথা বলেছিল তাদের ভাতে আর মারা যায়নি, চেষ্টা হয়েছিল, কিন্তু পরবর্তীকালে তারাই যে বলেছিল ভাতে মারবে তার দলটাকে ভাতে মেরে দিয়েছিল। কোহিনূর আমি কথা বলে এসেছিলেন যে মেধা পাটকার নন্দীগ্রামে গেলে সিপিআইএম এর গণতান্ত্রিক মহিলা কমিটি কি করবে সেটা আমি আর এখানে বলছি না। আমি তোমার সব বক্তব্যের সঙ্গে সহমত। আমি শুধু একবার তোমার থেকে জানতে চাইছি, সব বক্তব্য তোমাদের দল কি এই বক্তব্যটাকে এন্ডোর্স করে? সব বক্তব্য বলিনি। তোমার দল কি এই বক্তব্যটাকে এন্ডোর্স করে, বাবু দাসের মন্তব্যকে? আচ্ছা, তুমি কি আমার প্রথম কথাটা বাংলায় বলেছিলাম বোধহয়, তুমি বোঝোনি, অন্য ভাষায় কোনো বলতে পারি। আমি প্রথমেই বলেছি ইজ নট দি ইনস্ট্রাক্টিং অথরিটি অফ মাই পার্টি। আমি জানিও না উনি এটা কি বলেছেন, তো সেক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে। এনকেটিভি বাংলার কাছে চাইলে আমরা এই ফুটেজ দিতে পারি, ব্যবস্থা নেবেন তো? আমি আবার তো বলছি যে ইজ নট দি ইনস্ট্রাক্টিং অথরিটি অফ মাই পার্টি। আমি এখানে আমার বলার কি আছে? আমাকে এবার এক এক করে বলতে দাও ভাই, যদি তোমার মনে হয় যে না বলতে দেবে না, না বলুন, তৃণমূল বিরোধী লোকরাই বলবে, তাহলে এনকেটিভির তলাটা না বলুন, নিশ্চয়ই বলুন, তাহলে লোকে বুঝতে পারবে। তাহলে আমাকে বলতে দাও, আইদার আমাকে বলতে দাও, না আমাকে লাগিয়ে দাও পদ্মফুল একটা শুধু। তারপর ধরুন এই যে তুমি একটা ছোট্ট ইন্টারভিউ নিলে, আমার সে মনে পড়ে গেল অক্ষয় কুমার প্রধানমন্ত্রীর ভিডিওটা, মানে ইন্টারভিউটা, তার সব থেকে কঠিন প্রশ্ন ছিল আম কেটে খান, আম কাটকে খাতে কে চুষকে খাতে। আর তোমারও এরকম প্রশ্ন আমি এক্সপেক্ট করেছিলাম যে দিলীপ বাবু আপনি একাধিকবার মিটিংয়ে বলেছিলেন দৌড় করাবো কম, মারবো বেশি। আপনার কথাটাই কি রায়ানের 1 নম্বর লোক শুনলো? আপনার কথা শুনেই কি ঘটনা ঘটালো? এটা আপনি প্রশ্ন করতেই পারতেন সৈকত, আপনি করলেন না। আপনি খুব এমন প্রশ্ন করলেন যে দিলীপ দা ওখানে নির্বাচনের পরও পলিটিক্যাল বক্তৃতা করে গেল। কিন্তু এই যে বললো না যে পুরোপুরি তৃণমূল হতে পারেনি, আমি 100% তৃণমূল, 100% তৃণমূল হয়েইছি বলেই 2021-এর আগে যখন বলে গেছিল যে নির্বাচন হওয়ার পর উত্তরপ্রদেশ থেকে বুলডোজার এনে বাড়ি ভেঙে দেবো, যখন 2021-এর নির্বাচনের আগে লোকে বলেছিল যে তাড়া করে মারবো, বাড়িতে সাদা থান পাঠিয়ে দেবো, গাছে বেঁধে পিঠে মারবো, তারপরেও সেই রাজনৈতিক দলটা বহাল তবিয়তে রাজনীতি করছে। কারণ কি, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বদলা নয় বদল চাই। এর পরের কথা, আসলে একটা জিনিস হচ্ছে এই মানব একটা বলে দিল না, মানবের প্রবলেমটা হচ্ছে সিপিআইএম, ইডি, সিবিআই, নির্বাচন কমিশন ইত্যাদি ইত্যাদি নিয়ে অবিকল তৃণমূল কংগ্রেস যা বলে, অবিকল সিপিএম তাই বলে, অবিকল কংগ্রেস তাই বলে, এবং অবিকল প্রদেশ কংগ্রেস না এআইসিসি তাই বলে যে সিবিআই, ইডি যেগুলো করছে বিরোধী দলকে আক্রমণ করছে, তাদের বিরুদ্ধে ভেন্ডেটা করছে, এটা বলে। কিন্তু আমি এখানে সত্যি তো পার্থ চট্টোপাধ্যায় জেলে গেছে, অরবিন্দ কেজরিওয়াল গেছিল, মানব সিসোডিয়া গেছিল, সত্যেন্দ্র জন গেছিল, সঞ্জয় রাউত গেছিল। কিন্তু আমি রাহুল গান্ধীর কথাকে কোট করে বলছি যে সত্যি রাহুল গান্ধী ঠিকই বলেছেন, কংগ্রেসের নেতা রাহুল গান্ধী, যে কোন অলৌকিক কারণে পিনারাই বিজয়নকে গোল্ড স্মাগলিং কেসে ইডি সিবিআই ডাকছে না। কি কারণ আছে সেটা রাহুল গান্ধী যেমন বুঝতে পারছেন না, আমরাও কেউ বুঝতে পারছি না। চন্দন দ্বারা হয়তো বুঝে গেছে বলে এখন একসাথে গড়িয়ে ঘুরছে, কিন্তু রাহুল গান্ধী এই জন্য ভয়ের চোটে বা ঘেন্নায়। বেশ কোহিনূর, আমি তোমার প্রশ্নগুলো মন দিয়ে শুনলাম, তোমার উত্তরগুলো শুনলাম, তবে একটা কথা এখানে আমাকে অবশ্যই বলতে হচ্ছে। এনকেটিভি এক মিনিট এনকেটিভি বাংলার প্রশ্ন কোনো পার্টি অফিস থেকে আসে না কোহিনূর, এবং এটাও সত্যি
আমি দিলীপ ঘোষকে প্রশ্ন করতে পারতাম যদি দেখতাম দিলীপ ঘোষের নিরাপত্তা রক্ষী বা দিলীপ ঘোষের অনুগামীরা এনকেটিভি বাংলার গাড়ির কাজ ভেঙে দিয়ে থাকতো। আমরা চোখের সামনে, আমি লাইভ সম্প্রচারে আমি নিজে দায়িত্ব নিয়ে বলছি, যখন দেখতে পাচ্ছি দুষ্কৃতীরা এনকেটিভি বাংলার গাড়ির কাজ ভেঙে দিচ্ছে, তখন ওই মিষ্টি মিষ্টি প্রশ্নটা আমার কাছ থেকে আশা করো না কোহিনূর। আমি আরেকটা ছবি এই মুহূর্তে দেখিয়ে তারপর আমি দেবাশিস ঘোষের কাছে আমরা আশা করি নাকি না, না, না। মিষ্টি মিষ্টি প্রশ্ন আমি সেটাই করো তাহলে মিষ্টি আমি দেবাশিস ঘোষ, একটা লাইন বলতে চাই। আমি দেবাশিস ঘোষের কাছে যাব, তার আগে একটা ছবি আমি দর্শকদেরকে একটু দেখাতে চাইবো। সেই ছবিটার তারপর আমি দেবাশিস ঘোষের কাছে আসবো, এই দুটো বিষয় নিয়ে আসবো। আমি একটু ছবিটা লাইন বলবো সৈকত, ফুল আমাকে ফ্রেমে allow একটু করো। দেখাই, ফুল ফ্রেমে আমি ছবিটা দেখাবো। ছবিটা খুব সিগনিফিকেন্ট ছবি আজকের ভোটের। দেখুন কি দেখছেন ছবিটা, মন দিয়ে দেখুন দর্শকরা। একটা ভোটের কিউবিকল, সেখানে একজন ব্যক্তি সুস্থ সবল লোকেদের হাত ধরে নিয়ে যাচ্ছেন। দেখুন হাত ধরে নিয়ে যাচ্ছেন, ভোট দেওয়াচ্ছেন। দেখুন ইয়াং ছেলে, তারপরে আরেকজন মহিলা এলেন, তাকেও তিনি নিয়ে যাচ্ছেন ভোট দেওয়াতে। দেখুন এক এক করে ভোটার 1 ভোটার 2 তিনি নিয়ে যাচ্ছেন, তিনিই ভোট দিচ্ছেন। দেখুন সবাই দাঁড়িয়ে দেখছেন। এই যে দেখুন, আমি দেবাশিস দা, এটা কোথায় জানেন? এটা ইলাম বাজার, সেই গরুর হাট, সেই ইলাম বাজার, সেই বীরভূম, সেই গরুপাচার, ওই অঞ্চল ইলাম বাজার। আমি দেবাশিস দা, আমি আপনার কাছে জানতে চাইছি, একটা লাইন আমি আসবো এক মিনিট, আমি দেবাশিস দাকে একটু বলিয়ে নি, তারপর আসবো। দেবাশিস দাকে একটু বলে নি। দেবাশিস দা, সেই বীরভূম যেটা নিয়ে এতক্ষণ আলোচনা করছিলাম, তার একটা অ্যাডেড। হ্যাঁ, আমি এখানেই বলার চেষ্টা করছিলাম সৈকত, যে দেখো এই শওকত আলী, আরাবুল, জাহাঙ্গীর, শাহজাহান, বাবু দাসের মতোই সবাই যারা, মানে এই যে জিনিসটা, এটাই তো তৃণমূল। মানে কেন একটা প্রশ্ন বারবার দেখো তোমাদের মনেও থাকতে পারে, পার্থবাবুকে কিন্তু মমতা ব্যানার্জিরা প্রায় ছেড়েই দিল, হাতটা তুলে নিয়েছে, কিন্তু শাহজাহানের জন্য দৌড়ে যাচ্ছে সুপ্রিম কোর্ট। কেন? এটাই বুঝতে হবে। কারণ এই যে ভোট করানো এবং এই যে সোর্স অফ ইনকাম, এগুলোই তো আসে শওকত আলী, আরাবুল, জাহাঙ্গীর, শাহজাহানদের কাছ থেকে। এটা ছাড়া তৃণমূল কংগ্রেস তো নির্মূল হয়ে যাবে। অতএব এই যে নির্মূল হয়ে যাবার ভয়, এই ভয় থেকেই তো আজকে মমতা ব্যানার্জিকে ছুটে যেতে হয়। মমতা ব্যানার্জি যখন দাঁড়িয়ে শাহজাহানের মতো দুষ্কৃতীকে, যারা মেয়েদের উপর নির্মম অত্যাচার করেছে, এইভাবে মাটির তলায় বন্দুক রেখেছে, বোমা শিল্প বানিয়েছে, তাদেরকে যখন সাপোর্ট করে, তখন বাবুদাসরা তো করবেই, বাবুদাসরা তো করবেই। কারণ তারা জানে এটা না করতে পারলে তৃণমূল কংগ্রেস যদি সাধারণ মানুষ ভোট দেয়, তাহলে জনমানস থেকে মুছে যাবে। এই যাতে জনমানস থেকে না মুছে যায়, তার জন্য এই ছাপ্পা, এই যেটা ইসলামপুরে দেখা যাচ্ছে, যেটা বাবুদাসরা করছে। এটা বারবার যে তৃণমূল কংগ্রেস বলে না আমরা মা মাটি মানুষ, আসলে না, তারা ছাপ্পার জন্য, তারা এই রিগিং এর জন্য, এবং তারা এইভাবে দুষ্কৃতীদের মাঠে নামিয়ে আজকে ভোট জেতার চেষ্টা করেছে। এত বছর ধরে এইভাবেই জিতেছে। এই জায়গাটা আজকে মানুষ প্রতিরোধ করলে, বা তোমাদের মতো মিডিয়ায় সামনে এগিয়ে এসে দেখালে, মানুষ হয়তো দেখতে পারবে, এবং আস্তে আস্তে পশ্চিমবঙ্গবাসী স্বস্তি, এই যে তৃণমূল কংগ্রেস, তার থেকে স্বাধীনতা পাবে। আমি বীরভূমের শাহপুরের একটা ছবি দেখাই, আমি কোহিনূর আসবো আমি, তবে একটা ছবি একটু দেখাই, বীরভূমের শাহপুরের একটা ছবি। দেখুন 238 নম্বর বুথ, বীরভূমের শাহপুর, সেখানে বিজেপির এজেন্টকে বেধড়ক মারধর করা হয়। এই যে দেখুন, যন্ত্রণায় ছটপট করে, তারপর সেই দুষ্কৃতীদের তাড়া করে বিজেপি কর্মী সমর্থকরা। সেই ছবি আমাদের কাছে আছে, আমি দেখাবো। আমি একটু কোহিনূর তোমার কাছে জানতে চাই, কোহিনূর এইটা যদি একটা ছবি হয়, তাহলে আরেকটা ছবি হচ্ছে কেতুগ্রাম। কেতুগ্রামে তৃণমূল কর্মীকে খুন করা হলো, অভিযোগ সিপিএম এর বিরুদ্ধে 2জন সিপিএম কর্মীকে গ্রেফতার করা হয়েছিল গতকাল রাতেও। দেখুন, প্রথম একটা ব্যাপার বলি, যে কোনো এন্টায়ার প্রসেসটা নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনী ডিল করছে ভাই। তো নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনী, তাদেরকে কেউ কখনো প্রশ্ন করছে না, বা তাদের প্রশংসা নিয়ে এতদিন ধরে যারা যারা বলতেন যে কেন্দ্রীয় বাহিনী আসলে নাকি কোনো গন্ডগোল হবে না, তাদের প্রশ্ন করছে না। 1 2 নম্বর, এটা হয়েছে কেতুগ্রামে, আমাদের মিন্টু মারা গেছে, আমাদের কালকে ওকে প্রথমে বোম মারা হয়, তারপর কুপিয়ে খুন করা হয়, এবং বহুক্ষণ ধরে চেষ্টা করার পরও কোনো কিউআরটি টিম, নির্বাচন কমিশনের কেন্দ্রীয় বাহিনীর কোনো কিউআরটি টিম সেখানে পৌঁছয় না। আর সিপিএম এর বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশন 2জনকে গ্রেফতার করেছে। আমার কথা হচ্ছে, দেখুন নির্বাচনের মতো হবে, যে দেবাশিস বাবুরা বলে গেলেন যে নির্বাচনে তৃণমূল কংগ্রেস রিগিং করেই জিতেছে, আর এতটাই রিগিং করে জিতেছেন যে দেবাশিস বাবুদের দল
34 বছর জেতার পরও এত রিগিং করেছে যে বিজেপি দ্বিতীয় স্থানে চলে আসছে, কংগ্রেসও মাঝে মাঝে এগিয়ে যাচ্ছে, কোথাও কোথাও আবার নোটা এসইউসি এগিয়ে যাচ্ছে, কিন্তু ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি সে 4% মানে কমছে, এখনো পর্যন্ত বাড়ে আর নি, কমতে 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 4%। বরং আমি তো মানে মনে হচ্ছে বোধহয় পশ্চিমবঙ্গ পুলিশের সঙ্গে কি ভাব ভালোবাসা আছে যে পশ্চিমবঙ্গ পুলিশের নিয়ন্ত্রণে যখনই ভোট হয় তখনই সিপিআইএম এর ভোটটা 4% থেকে 14%, 18%, সেটা পৌরসভা পঞ্চায়েত হোক, সে 14%, 18% চলে যায়। আর যখনই এই কেন্দ্রীয় বাহিনীর নির্বাচন হয় তখনই সেটা 4%, 3%, 2%-এ চলে আসে। আসলে ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি আচ্ছা, যারা মিটিং মিছিল করে কোহিনূর কিউবিক্যালটা দেখালে না ভাই, তারা ওই কিউবিক্যালটা গিয়ে সিপিএম কে ভোটটা দেয় না, ভোটটা কোহিনূর তুমি যখন আজকে তুমি যখন এত ভোট জেতা যায় না, আমি আমি নেতা ইন্ডিয়া জোটের নেতা যাদেরকে তুমি বলছো তারা একত্রিত হয়ে রয়েছেন, আজকে ইন্ডিয়া জোট নিয়ে কথা বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একটা বিস্ফোরক কথা বলেছেন, তার পাল্টা আবার অধীর চৌধুরীও বলেছেন। মজাদার একটা রাজনৈতিক টক্কর হয়েছে, একটু দেখাই ব্যাক টু ব্যাক। দিল্লিতেও মোদি নয়, দিদি যেটা করবে সেটা হচ্ছে ইন্ডিয়া জোটকে ওখানে ক্ষমতায় এনে দেবে। আমরা এখান থেকে হেল্প করব, আমরা সবাইকে একসাথে নিয়ে ইন্ডিয়া জোটই জিতবে। কালকে পর্যন্ত আমাদের কাছে যে হিসেব আছে তাতে ওরা বড় জোর 190 থেকে 195, আর ইন্ডিয়া জোট 315 ইতিমধ্যেই ক্যালকুলেশন করেছে, 3-4টে পার্টি বাদ দিয়ে এখনো। কাজেই মোদি আসছে না। ইন্ডিয়াকে কটাক্ষ করে মোদি বলতে পারেনি। মোদি কমসে কম 50টা বলেছিল, হাফ সেঞ্চুরি কথা বলেছিল, 50টা। দিদি মোদিকে খুশি করতে তার থেকে আমাদের জয় কমিয়ে না বলে না 40টা বেশি পাবে না। এখন কেন বলছে 315? হ্যাঁ, দিদি এখন পা ধরবে রাহুল গান্ধীর, দিদিকে রাহুল গান্ধীর পা ধরে বাঁচতে হবে দিদি ভাই। এরপর সরাসরি আগে আমি উত্তরটা নিতে চাইবো রুবি মুখার্জির কাছে। রুবিদি, খুব সংক্ষেপে আপনার থেকে জানতে চাইবো, ইন্ডি জোটের নেতাদের মধ্যে সিট নিয়ে গন্ডগোল, আপনারা 195টার বেশি আসন পাচ্ছেন না। না না, আমি দুটো কথা বলবো, আমাকে দুটো কথা বলতে দাও, তার বেশি কিছু বলবো না। ওদের তো 365 জন নেতা, এক একজন করে এক একদিন প্রধানমন্ত্রী হবে, না রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হবে, না পিসিমা প্রধানমন্ত্রী হবে, এই প্রশ্নটার উত্তর আমি খুঁজে বেড়াচ্ছি, এখনো পর্যন্ত খুঁজে পাইনি। পিসিমা একজনই, পিসিমা একজনই, পিসিমা একজনই, পিসিমা একজনই, ভাইপোর পিসিমা যে সেই। সময় বেশি নেই, দ্রুত দ্রুত একদম, সবার কাছে যেতে একদম। হবে। তাহলে আমি না, আপনার যদি পিসিমা। পিসিমা হয়, কোহিনূর। তৃণমূল কংগ্রেস কর্মীরা কোহিনূর। মমতা বন্দ্যোপাধ্যায়কে দিদি বলে, কোহিনূর আর আপনি অধীর মমতা চৌধুরী বন্দ্যোপাধ্যায়কে বলছেন পিসি রাহুল বলছেন, গান্ধীর পা তাহলে ধরে তৃণমূল বাঁচতে হবে কংগ্রেস মমতা কর্মীরা আপনার বন্দ্যোপাধ্যায়কে। সম্পর্কে কি হয় সেটা জেনে নেবেন। আমার রাহুল পিসিমা গান্ধীর পা একজন ধরতে হবে, কংগ্রেস কি হয়? রাহুল গান্ধীর পা ধরতে হবে, অধীর চৌধুরী বলছেন। কংগ্রেস কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়কে দিদি ডাকে, ডাকুন আপনি না। পিসি ডাকছেন। কেন আমার তার কিছু মানে এসে তৃণমূল যায় না? কর্মীরা আমি কর্মীদের পিসিমা কিভাবে ডাকি। ডাকে? কোহিনূর। আমার পিসিমা হয় কোহিনূর। সম্পর্কে। আরে রাহুল বললাম তো, গান্ধীর পা যে ধরতে তৃণমূল হবে, কংগ্রেসের কর্মীরা রাহুল দিদি বলে, গান্ধীর পা ধরে সবাই বাঁচতে হবে পিসি রাজনৈতিকভাবে বলেছেন। আমাদের কি বলে অধীর ডাকবেন চৌধুরী, সেটা অধীর বলবেন। চৌধুরী বলেছেন, আমি কি সেদিন বলবে কোহিনূর, কি বলবে পিসিমাটাকে। কোহিনূর কি বলবে? দেখুন, কেন্দ্রে আমরা কখনোই, মমতা বন্দ্যোপাধ্যায় একবারও বলেননি যে তিনি প্রধানমন্ত্রী হবেন। এখানেও তিনি বললেন যে তিনি তার যতজন সাংসদ জিতবে সেটা ইন্ডিয়া জোটকে সমর্থন করবে, তারপর যে প্রধানমন্ত্রী হবে তাকেই সমর্থন করবে। শুধু আমি এইটুক বলতে পারি, রাজ্যসভায় কংগ্রেসের স্ট্রেংথ নেই পশ্চিমবাংলা থেকে অধীর চৌধুরী চন্দনদা। পাঠানো, আর বহরমপুর থেকে অধীর চৌধুরী দিল্লি যাচ্ছে না। তাই চন্দনদা। মন্ত্রী হওয়াটা অন্তত পরের মন্ত্রিসভায় অন্য রাজ্য দিয়ে না গেলে অধীর চৌধুরী হচ্ছে না। চন্দনদা, না, এখানে আমি নির্দিষ্টভাবে বিশেষ কিছু বলবো না, কারণ উই ক্যান প্রেডিক্ট দ্য ইলেকশন। তার কারণ হচ্ছে যে আমাদের সম্ভবত ফিউচারকে যে আসন্ন 4 তারিখ, এইটুকু সম্মান আমাদের দিতে হবে কি হতে চলেছে। তবে একটা কথা তোমাকে বলতে পারি, সেটা হচ্ছে 42টা দিয়ে যেভাবে চিৎকার চেঁচামেচি হচ্ছে, তাতে আর যাই হোক, ইন্ডিয়া জোট অবশ্যই সেখানে তো অলওয়েজ ওয়েলকাম। আমরা তো বলছি এটা একটা বেশ। জোট, কিন্তু মানব কি প্রশ্নটা বলবে? হচ্ছে বিজেপি 30 সেকেন্ড মানব। কিন্তু একটা জিনিস বুঝতে হবে, সেটা হলো যে কাকে মেনে, অর্থাৎ যে উদ্দেশ্য ছিল ওনার, এই ইন্ডিয়ার নাম আমি দিয়েছি, উনি এখনো বলেন ব্যাপারটা তাই, যেন এই লিডারশিপটাই এনার মানব। তা নয়। অধীরদা যেটা বললেন সম্ভবত মানব। কাছাকাছি কিছু হবে। দেখুন, একটা বিষয় খুব পরিষ্কার, যে মজার কথা উনি বলতে ভালোবাসেন। কখনো কখনো রাকেশ রোশনকেও চাঁদে পাঠিয়েছেন, কখনো লেবুর রস 46 সালে গান্ধীজিকেও রবীন্দ্রনাথ খাইয়ে গেছে,
ও আমরা সে অজিত নানান চৌধুরীকে রকম হারাবো না, ইতিহাস কিন্তু দেখতে রাহুল পাওয়া গান্ধীকে গেছে। হারাবে চন্দন দা। আচ্ছা। ওয়ানাদে কিন্তু টাইট ক্যান্ডিডেট দিয়েছে। 2 নম্বর ঘটনা এটা হচ্ছে বলে দাও, যে ওয়ানাদে টাইট সবচেয়ে ক্যান্ডিডেট ভালো দিয়েছে। লাগলো- সবচেয়ে ভালো আমরা আমি তো সব নয় অজিত বিতর্কে চৌধুরী ভালো- বেশ হারাবো, বেশ তোমাকে অনেক রাহুল অনেক গান্ধী ধন্যবাদ। হারাবে। আজকের সময় নেই, অনুষ্ঠান শেষ করব। অনেক ধন্যবাদ যারা অতিথিরা আমাদের আজকের অনুষ্ঠানে সময় দিলেন। রাজনৈতিক বিতর্ক চলতে থাকবে, তবে ভোট বাক্সে শেষ কথা মানুষই বলেন। অপেক্ষা 4 জুনের জন্য। নমস্কার।